খবর শুনেছেন মিস্টার মোহনা? উত্তরের গ্রামগুলোতে নাকি লটারি বন্ধ করে দেবে বলছে। বন্ধ করে দেবে? হ্যাঁ। বন্ধ করে দেবে মানে? কি উল্টো পাল্টা বকছো তুমি অ্যাডামস? না না, উল্টো পাল্টা নয়, সত্যি। আরে বেশ কয়েকটা গ্রাম তো ইতিমধ্যে বন্ধই করে দিয়েছে। বাঞ্চ অফ ক্রেজি ফুলস। আজকালকার ছোকরাদের যদি কাণ্ডজ্ঞান বলে কিছু থাকে, সবেতেই অসন্তুষ্ট, সবেতেই তাদের আপত্তি। এরপর কোনোদিন বলে বসবে, ওহে চাষবাস করে আর কাজ নেই, চলো সবাই মিলে গুহায় গিয়ে থাকি। গুহায় থাকবে? কিন্তু মানে লটারি বন্ধ করবার সঙ্গে গুহায় গিয়ে থাকার কি সম্পর্ক মিস্টার মোহনা? বাহ, চমৎকার। কালের নিয়মে সবই ফিকে হয়ে যায় জানতাম, কিন্তু তাই বলে এতটা? ওহে, এখানকার গ্রামগুলোতে লটারি শুরু হয়েছিল কেন সেটাও কি বলে দিতে হবে? না মানে লটারি তো হতো প্রত্যেক বছর এই লটারি গ্রামের ফসলের ভাগ্য নির্ধারণ করে। অল্প বয়সে সবার মুখে মুখে ঘুরতো, লটারি হবে জুনে, ফসল বাড়বে কয়েক গুণে। এইবার মনে পড়েছে। আরে এটা তো আমরাও ছেলেবেলায় শুনেছি। আসলে এতদিন আগের কথা যে। অতদিন আগের কথা বলেই না সব ভুলে মেরে দিয়ে লটারি তুলে দেওয়ার কথা বলছে। আজ এত যুগ ধরে একবারের জন্যও আকালের মুখ দেখিনি। সে কি এমনি এমনি? মূর্খগুলো বুঝতেই পারছে না লটারি বন্ধ করে দিলে বুনো ফল আর আগাছা খেয়ে দিন কাটাতে হবে। হ্যাঁ, মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প শার্লি জ্যাকসনের রচনা অবলম্বনে দ্য লটারি। এই গল্পটি 1948 সালের 26শে জুন দ্য নিউ ইয়র্কারে প্রথম প্রকাশিত হয়েছিল। শুনতে থাকুন একটি কাল্পনিক আমেরিকান সম্প্রদায়ের গল্প, দ্য লটারি। সালের 27শে জুন, আজ লটারির দিন। সকাল থেকেই আকাশ পরিষ্কার, চারিদিকে রোদ ঝলমল করছে, গাছে গাছে ফুল ফুটে আছে, ঘন সবুজ ঘাসের গালিচার উপর সূর্যের সোনালি আলো ঝরে পড়ছে। আজকের অনুষ্ঠানের পক্ষে দিনটা একেবারে আদর্শ। মোড়ের মাথায় গ্রামের লোকজনদের ভিড় বেড়ে উঠছে, সবাই ধীরে ধীরে চত্বরের দিকেই আসছে। গ্রামের গির্জার ঘড়িতে ইতিমধ্যেই 10টা বেজে গেছে। পোস্ট অফিস আর ব্যাংকের মাঝের এই চত্বরটায় প্রত্যেক বছরের মতোই গ্রামের সমস্ত লোক জড়ো হয়েছে। আজ এসেছে প্রায় 300 জন। গ্রামের লোক সংখ্যা অপেক্ষাকৃত কম, তাই দুপুরে লাঞ্চের আগেই লটারি শেষ হয়ে যায়। আশেপাশের অপেক্ষাকৃত বড় শহরগুলোতে টানা 2 দিন ধরে অনুষ্ঠান চলে। ববি মার্টিন আর হ্যারি জোন্স চত্বরের মোড়ের মাথায় রাস্তার ধারে উবু হয়ে বসে দ্রুত বেগে পাথর কুড়োচ্ছিল। একটু পরেই ডিকি ডেলাক্রয় ছুটতে ছুটতে এসে বলল, ববি, হ্যারি, আরে বাবা দাঁড়া না, এত তাড়া কিসে? আমরা এখানে পাথর কুড়োচ্ছি ডিকি, তুই ধীরে সুস্থে আয়, দৌড়চ্ছিস কেন? বুঝলি হ্যারি, ছুটির পরে স্কুল খুললে এবার কিন্তু ক্লাসের পিছন দিকটায় বসতে হবে। আগে থেকে অত ভাবিস কেন বলতো ববি? আগে বইপত্র পাই, কে কে ক্লাস নেয় দেখি। শুরু থেকেই পিছনে বসলে আমাদেরকে কিন্তু শাস্তিও আগে দেবে। তা অবশ্য ঠিক। যাকগে, সবে তো গরমে ছুটি পড়লো, এসব নিয়ে ভাবার ঢের সময় আছে, কি বলিস? আলবাত, এমনিও তো আজ লটারির দিন, সেখানে কি হয় না হয় দেখা যাক। হ্যাঁ, ধর যদি। উফ, আচ্ছা দৌড় করালি। যাই হোক, এই ববি, তোকে না বললাম আমার জন্য অপেক্ষা করতে? সব সময় তোরা দুজন আমাকে পিছনে ফেলে পালাস। দেখি সব সময় ঘ্যান ঘ্যান করিস না তো। বললাম তো এইখানেই সবচেয়ে মসৃণ চকচকে আর বড় নুড়িগুলো পাওয়া যায়। এই দেখ কত কুড়িয়েছি। হ্যারি, তোর হলো? হ্যাঁ, আমার পকেটে কিন্তু আর জায়গা নেই। ডিকি, বাকিগুলো তুই নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নিচ্ছি। শোন, গ্রামের চত্বরে পৌঁছে পাথরগুলো কিন্তু সাবধানে এক জায়গায় করে পাহারা দিতে হবে। আগের বার লটারির সময় স্কুলের বড় ছেলেগুলো কিরকম ছো মেরে সব নিয়ে যাচ্ছিল মনে আছে? মনে নেই আবার? বছরের এই একটা দিন একটু মজা করার সুযোগ পাই, সেখানেও বড়দের হাত থেকে নিস্তার নেই। যা বলেছিস।
এমনিতেই তো আমাদের এই অজ গায়ে অনুষ্ঠান শুরু না হতে হতে শেষ হয়ে যায়। 300 লোকের নাম ডাকতে সময় লাগে বড়জোর 2 ঘন্টা। আশেপাশের শহরগুলোতে তো 2 দিন ধরে লটারি চলে। ওখানকার বাচ্চাদের কত মজা বলতো। এই তোরা দুজন বকবক থামা। নুড়ি করানো হয়ে গেলে পা চালিয়ে চল। মা বাবারা পৌঁছানোর আগে আমাদের চত্বরে পৌঁছতে হবে। একবার লটারি শুরু হয়ে গেলে ওরা আমাদের আর নড়তেই দেবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, হ্যাঁ চল 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 চল। বলা বাহুল্য, গ্রামের চত্বরে সবার আগে হাজির হয়েছে বাচ্চারা। ছেলেপুলেদের এখন গরমের ছুটি, ফলে তাদের হাতে অগাধ সময়। এত সময় নিয়ে তারা কি করবে তা বুঝে পেতেই সপ্তাহখানেক কেটে যায়। ববি মার্টিন, হ্যারি জোন্স আর ডিকি ডেলাক্রয় কিছুটা সময় খরচ করতেই রাস্তা থেকে নুড়ি পাথর কুড়িয়ে চত্বরের এক কোণে পাথরের মস্ত এক ঢিপি বানিয়ে সেটা পাহারা দিচ্ছিল, যাতে অন্য কেউ তাতে হাত না দিতে পারে। মেয়েরা তাদের থেকে একটু তফাতে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা লক্ষ্য করে মুচকি হেসে নিজেদের মধ্যে গুজগুজ করছিল। এই দেখেছিস, ববি মার্টিন, হ্যারি জোন্স আর ডিকি ডেলাক্রয় আবার নুড়ি পাথরের ঢিপি নিয়ে এসেছে। ওই তিনটির তো এছাড়া আর কাজ নেই। প্রত্যেক বছর এই নিয়ে বড় ছেলেগুলোর সঙ্গে হাতাহাতি বাঁধায়। যা বলেছিস, ছেলেগুলোর যত বোকা বোকা ব্যাপার। আরে গ্রামে কি নুড়ি পাথরের অভাব হয়েছে? নিজেরা নিজেদের মতো নিয়ে এলেই তো পারে। কি জানিস, আজকাল সবাই কুঁড়ে হয়ে গেছে। মা বলছিল এককালে লটারির দিনে কত রকম নিয়ম কানুন পালন করতো লোকে। এখন বেশিরভাগ ট্রেডিশনই ভুলে গেছে সবাই। পুরনো রীতিনীতির প্রতি কারোর কোনো শ্রদ্ধাই নেই। এমন একটা অনুষ্ঠানের দিনেও ঝগড়া মারামারি করতে কারোর বাঁধে না। আচ্ছা, লটারির সময় আর কি কি নিয়ম পালন করা হতো রে? সে আমি কি করে জানবো? আমি কি তখন জন্মেছি নাকি? হ্যাঁ, আমিও তো জন্মাইনি। আরও ছোট বাচ্চারা ধুলোর মধ্যে ডিগবাজি খেয়ে আর ছুটোছুটি করে খেলে বেড়াচ্ছিল, কিন্তু তাদের এই স্বাধীনতা বেশিক্ষণ টিকল না। একটু পরেই তাদের বাবারা চত্বরে এসে হাজির হলেন। প্রথমে অবশ্য তারা নিজেদের কাজকর্মের আলোচনাতেই ব্যস্ত ছিলেন। মিস্টার জোন্স জিজ্ঞেস করছিলেন, এবছর ফসল কেমন হবে বলে মনে হয় মিস্টার ডেলাক্রয়? আশা তো আছে মিস্টার জোন্স, কিন্তু বৃষ্টিটা এবার ঠিকমতো এলে হয়। আমিও তাই ভাবছিলাম। আকাশের যা অবস্থা দেখছি, মেঘের তো নাম গন্ধ নেই। ও মিস্টার মার্টিন, আপনিও এসে গেছেন দেখছি। আপনার ট্র্যাক্টরের অবস্থা কেমন? আর বলবেন না, সে গত সপ্তাহ থেকে বন্ধ হয়ে পড়েই আছে। শহরে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। ততদিনে আমার ক্ষেতের যে কি হবে তাই নিয়েই ভাবনা। আরে চিন্তা করছেন কেন, আমরা তো আছি। ট্র্যাক্টরের দরকার হলে আমারটা নিয়ে যাবেন। সত্যি থ্যাংক ইউ মিস্টার ডেলাক্রয়। আপনাদের মতো প্রতিবেশী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমাদের গ্রামে এটাই তো ট্র্যাডিশন মিস্টার মার্টিন। আশেপাশের গ্রাম শহরের লোকেদের কথা জানি না, কিন্তু আমরা তো এখনো আমাদের বাপ ঠাকুরদার শিক্ষাতেই চলি। বলুন, তাই তো সবার সঙ্গে মিলেমিশে থাকা, প্রয়োজনে অন্যের পাশে দাঁড়ানো, এসব তো তাঁরাই আমাদের শিখিয়েছিলেন। ঠিক বলেছেন মিস্টার জোন্স, একদম ঠিক বলেছেন। সত্যিই তো তাই। সমাজের এই সব সনাতন রীতিনীতিগুলো তো বাঁচিয়ে রাখা খুবই দরকার। বাচ্চাদের তৈরি করা নুড়ি পাথরের স্তূপ থেকে সামান্য দূরে দাঁড়িয়ে গল্পগুজব করছিলেন তারা। মাঝে মধ্যে হালকা হাসি ঠাট্টাও করছিলেন। গ্রামের মহিলারা এলেন আরও কিছুক্ষণ পরে। তাদের বেশিরভাগের পরনেই মলিন হাউসকোট আর সোয়েটার। প্রতিবেশিনীকে দেখে মিসেস মার্টিন আলাপের সুরে বললেন, এই যে মিসেস জোন্স, কেমন আছেন? বেশ কয়েকদিন দেখিনি আপনাকে। এমনিতে ভালোই মিসেস মার্টিন। ওই কদিন ধরে মাথার ব্যথাটা বড্ড বেড়েছে। ও ভালো কথা, আপনাদের ট্র্যাক্টরটা শহরে নিয়ে গিয়েছিলেন নাকি? না না, মিস্টার মার্টিনের আর সময়ই হচ্ছে না। আমি তো রোজই তাড়া দিচ্ছি। আরে মিসেস ডেলাক্রয়, কখন এলেন? এই তো আপনাদের পিছন পিছনই ঢুকলাম। আমাদের ছেলেগুলোর কাণ্ড দেখেছেন? আবার সেই নুড়ি পাথর নিয়ে পড়েছে। এ তো প্রত্যেক বছরের গল্প। কিন্তু লটারি কতক্ষণে শুরু হবে বলুন তো মিসেস জোন্স? কি জানি, মিস্টার সামার্সকে তো দেখছি না কোথাও। কোথাও আটকে গেছেন কিনা কে জানে। আটকাবেন আর কোথায়? নিশ্চয়ই ওর দজ্জাল বউ আবার ঝামেলা বাঁধিয়েছে। সত্যি বাবা, ওরকম একটা মাটির মানুষ মিস্টার সামার্স।
তার সঙ্গেও কোনো মেয়ে মানুষ কোমরে বেঁধে ঝগড়া করতে পারে? নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। মিসেস ডেলাক্রয়, আপনি তো ওদের বাড়ির কাছেই থাকেন। মিস্টার সামার্সকে আসার পথে দেখলেন নাকি? আরে না না, ওর বউয়ের ভয়ে ওদের বাড়ির সামনে বেশি দাঁড়াই না আমি। ওই ভদ্রমহিলার যা ঝগড়ুটে স্বভাব, তবে ওর জন্য খারাপও লাগে জানেন। একটাও ছেলেপুলে হলো না তো, সেই দুঃখটা চেপে রাখতে রাখতেই বড় খিটখিটে হয়ে গেছে নাকি। আই আই ডিকি, ওখানে কি অসভ্যতা হচ্ছে? হ্যাঁ, এদিকে আয় আয় বলছি। মিসেস ডেলাক্রয়ের হাঁক শুনে অন্য দুজনেরও টনক নড়ল। নুড়ি পাথরের ঢিপি নিয়ে ততক্ষণে একটা গোলমাল বাঁধার উপক্রম হয়েছে। বড় ছেলেগুলোর ইতিমধ্যেই পাথরের উপর নজর পড়েছে, আর ছোটরা মারামারি করবার জন্যে আস্তিন গুটোতে শুরু করেছে। তাই দেখে প্রমাদ গুণে মিসেস মার্টিন আর মিসেস জোনসও হাঁক ডাক শুরু করে দিলেন। ববি, আয় ববি, অনেক হয়েছে, এবার বাবার কাছে গিয়ে দাঁড়া। যা বলছি। হ্যাঁ রে, চুপচাপ এদিকে চলে এসো এক্ষুনি। 4-5 বার ডাকার পর অত্যন্ত অনিচ্ছাভরে ছেলেরা ফিরে এলো বটে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার ছটফট করতে লাগল। ববি মার্টিন মায়ের হাত ধরে 1 মিনিট স্থির হয়ে থেকে আবার নুড়ির স্তূপের দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু এবারে মিস্টার মার্টিনের নজর পড়তেই তিনি গম্ভীর হয়ে ডাকলেন, ববে, আর একবার ওদিকে গেলে কিন্তু ফল ভালো হবে না। এসো, এদিকে এসো, আমার সঙ্গে এখানে এসে দাঁড়াও। এইখানে দাঁড়িয়ে থাকবে। কিন্তু বাবা, ওদিকে যে পাথর। ওদিকে কিচ্ছু না, তোমাকে পাথর পাহারা দেওয়ার দায়িত্ব কেউ দেয়নি। এদিকে এসো বলছে। আচ্ছা। মিস্টার মার্টিনের গলা শুনে ববি আর কিছু বলবার সাহস পেল না। নিপাট ভালো মানুষের মতো ফিরে এসে বাবার পাশে জায়গা করে নিল, আর নড়ল না সেখান থেকে। বড় ছেলেগুলো আর গোলমাল বাঁধানোর সাহস পেল না। ঠিক তখনই লটারির বাক্স হাতে হাঁপাতে হাঁপাতে চত্বরে এসে পৌঁছলেন মিস্টার সামার্স। হ্যালো হ্যালো সবাই, আজ একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। তাকে দেখে গ্রামের সকলেই স্বস্তি পেয়ে নড়ে চড়ে উঠল। প্রত্যেক বছর লটারি পরিচালনার ভার মিস্টার সামার্সের কাঁধেই পড়ে। শুধু লটারি বা কেন, নাচের পার্টি, টিনেজ ক্লাব, হ্যালোউইন উদযাপন অথবা গ্রামের যে কোনো সম্মিলিত অনুষ্ঠানের আয়োজন করবার ক্ষেত্রেই মিস্টার সামার্সের উদ্যম অফুরন্ত। নিজের অত বড় কয়লার ব্যবসা একা হাতে সামলানোর পরেও এসবের জন্য সময় কি করে বার করেন তাই বা কে জানে। হয়তো ছেলেপুলে না হওয়ার দুঃখ ভুলতেই এইভাবে নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন। গোলমুখ প্রাণবন্ত মানুষটিকে দেখলেই গ্রামের মহিলারা সহানুভূতির সুরে সামার্স দম্পতির এই দুর্ভাগ্যের বিষয়ে আলোচনা করে। মিস্টার সামার্সকে দেখে অবশ্য মোটেই বিমর্ষ বলে মনে হয় না। আজও তার মুখে স্বভাবসিদ্ধ হাসিটি ঝুলছে। তার পিছন পিছন পোস্টমাস্টার মিস্টার গ্রেভসও এসেছেন, সঙ্গে একটা তেপায়া টুল। মিস্টার সামার্স তাকে দেখে তাড়া দিয়ে বললেন, মিস্টার গ্রেভস, একটু পা চালিয়ে চলুন দেখি, এমনিতেই আমার আসতে দেরি হয়েছে। লটারি শেষ করতে করতে তো দুপুর কাবার হয়ে যাবে। না 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 না, সব তো তৈরি আছে। এই যে এই যে এই যে, আপনারা একটু সরে দাঁড়ান দেখি। হ্যাঁ, সরুন সরুন, এই মাঝখানটা ফাঁকা করুন, ফাঁকা করুন। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। মিস্টার গ্রেভসের কথায় গ্রামের সবাই তাড়াতাড়ি মাঝখান থেকে সরে গিয়ে চত্বরটাকে ঘিরে একটা বৃত্তাকারে দাঁড়িয়ে পড়ল। চত্বরের মাঝখানে টুলটা বসিয়ে দিলেন পোস্টমাস্টার। তিনি আর মিস্টার সামার্স ছাড়া টুলের আশেপাশে কেউ গেল না, যেন গ্রামের এক প্রাচীন ঐতিহ্যময় নিদর্শনের প্রতি সম্ভ্রম বজায় রাখতেই একটা নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো সবাই। মিস্টার সামার্স অবশ্য একটু পরেই আবার হাঁকলেন, আরে ও মশাই, আপনারা কয়েকজন এসে একটু হাত লাগান না। বয়স হয়েছে, আজকাল কি আর একা হাতে এত বড় বাক্সটা তুলতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা আসছি আসছি। এই তোমরাও এসো। আরে আমি একা পারবো না, এসো এসো এসো। মিস্টার মার্টিন আর তার সঙ্গে কয়েকজন তাড়াতাড়ি সাহায্য করতে এগিয়ে গেলেন।
লটারির কালো রঙের চিরকুটের বাক্সটা সত্যি খুব ভারী। তিনজনে মিলে ধরাধরি করে বেশ কিছুক্ষণের চেষ্টায় সেটাকে ঠিক মতো টুলের উপরে বসানো গেল। মিস্টার সামার্স হাত ঢুকিয়ে ভিতরের চিরকুটগুলো ভালো করে মেশাতে মেশাতে বললেন, এই বাক্সটা সাবধানে ধরে রাখবেন মিস্টার মার্টিন। টুলের পায়াগুলো যা নড়বড়ে হয়ে গেছে, সব শুদ্ধ গড়িয়ে না পড়ে। হ্যাঁ, এত অসুবিধে হচ্ছে যখন, তখন একটা নতুন টুল কিনছেন না কেন মিস্টার সামার্স? সে কি আমি আজ থেকে বলে আসছি? মিস্টার গ্রেভস, এদিকে প্রত্যেক বছর একবার করে এই নিয়ে আলোচনা হয় আপনার সঙ্গে, আর প্রত্যেকবার আপনি আমার অনুরোধ খারিজ করে দেন। হ্যাঁ, তা বটে। তবে যাই বলুন মিস্টার সামার্স, লটারির সরঞ্জাম কি ওরকম হুট করে পাল্টে ফেলা যায়? আরে আমাদের গ্রামের তো একটা ঐতিহ্যের ব্যাপার আছে, বুঝলেন মার্টিন? ওই নরবরে টুল আর লটারির বাক্সটার বয়স আমাদের ওল্ড ম্যান ওয়ার্নারের থেকেও বেশি। হ্যাঁ, বলেন কি? এতদিনও এগুলো ভেঙে চলে যায়নি? এই তো পুরনো জিনিসের মহিমা। হ্যাঁ, যত্ন করে রাখলে ওই বাক্স আর টুলটা আরো 100 বছর টিকে থাকবে, দেখে নেবে না। বাবা, এই তখনকার কারিগরেরা জিনিসপত্র বানাতে জানতো, আজকালকার এই ঠুনকো জিনিসের মতো নাকি? হ্যাঁ, তাই তো। মিস্টার গ্রেভসের এই কথাটা কিন্তু মিথ্যে নয়। প্রথম যখন লটারি চালু হয় তখনকার সরঞ্জাম কিছুই আর অবশিষ্ট নেই, কিন্তু ওই কালো রঙের বাক্স আর টুলটাও এই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ওয়ার্নারের জন্মের আগেকার জিনিস। প্রথম লটারির বাক্সটা বানানো হয়েছিল এই গ্রামে বসতি স্থাপনের সময়। কথিত আছে সেই প্রাচীন বাক্সটার কয়েকটা ভাঙা টুকরো দিয়েই নাকি এখনকার ওই কালো বাক্সটা বানানো হয়েছে। কালের নিয়মে বাক্সের অবস্থা যে শোচনীয় হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। এককালের চকচকে কালো পালিশ উঠে গিয়ে জায়গায় জায়গায় কাঠের আসল রংটা বেরিয়ে পড়েছে। বেশ কয়েকটা ফাটাফুটিও দিব্যি চোখে পড়ে। বাক্সটাকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় আজকাল। প্রতি বছর লটারির পর্ব মিটলেই মিস্টার সামার্স মিস্টার গ্রেভসকে গিয়ে বলেন, এবার কিন্তু একটা নতুন বাক্স খুবই দরকার। পরের বার কিন্তু আর এটা দিয়ে চলবে না। কিন্তু মিস্টার গ্রেভস প্রত্যেকবারই তার অনুরোধ নাকচ করে দেন। ঐতিহ্যের প্রতি সকলেরই টান আছে, তাই বাক্স যতই পুরনো হোক সেটাকে পাল্টানো আর হয় না। প্রতিবার লটারি শেষ হয়ে যাওয়ার পর বাকি বছরটুকু গ্রামেরই কারুর একটা বাড়িতে বাক্সটাকে সাবধানে রেখে দেওয়া হয়। মাঝে 1 বছর ওটা ছিল মিস্টার গ্রেভসের গোলা বাড়িতে। তারপর আর 1 বছর ছিল পোস্ট অফিসের ঘরের এক কোণে। আবার গেল বছরে মার্টিনদের মুদিখানার একটা তাকেই সেটাকে রাখা হয়েছিল। এত হাত ঘুরে ঘুরেই হয়তো বাক্সের এমন জরাজীর্ণ দশা, কিন্তু গ্রামের লোকেরা এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করে না। যাক বাবা, এতক্ষণে হলো। তবু তো আজকাল কাগজে নাম লেখা হয়। আগে যখন কাঠের টুকরোর ওপর নাম লেখা হতো তখন সব মেশাতে গিয়ে হাতে যা ব্যথা হতো। মিস্টার সামার্স চিরকুট মেশানো শেষ করে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন। সত্যিই এককালে লটারি হতো প্রত্যেকের নামে একটা করে কাঠের ছোট টুকরো দিয়ে। কয়েক প্রজন্ম ধরে সেই ব্যবস্থাই চলে আসছিল, কিন্তু শেষ অবধি মিস্টার সামার্স কাঠের টুকরোর বদলে কাগজের চিরকুটের ব্যবস্থা করতে পেরেছেন। এ ব্যাপারে অবশ্য তার যুক্তি ছিল একেবারে অকাট্য। আরে বাবা, আমাদের এই গ্রাম কি আর আগের মতো ছোট্টটি আছে? তখন আর কটাই বা লোক থাকতো এ তল্লাটে। এখন লোক বেড়ে 300 হয়েছে। তাদের সবার নামে নামে যদি কাঠের টুকরো ঢোকাতে হয়, তাহলে সেসব ওই মানধাতার আমলের বাক্সে আঁটবে। আর আমি বা সেটা এতদূর বয়ে আনবো কি করে? না না, এর চেয়ে বরং কাগজের চিরকুটি ভালো।
এই কথায় আর কেউ আপত্তি করতে পারেনি। সেই থেকে কাগজের প্রথাই চলে আসছে। লটারির আগের রাতে মিস্টার সামার্স আর মিস্টার গ্রেভস মিলে গ্রামের সকলের নামে একটা করে চিরকুট তৈরি করেন। তারপর সেগুলো কালো বাক্সটায় ঢুকিয়ে দেন। কাজ হয়ে গেলে বাক্সটা মিস্টার সামার্সের কোল কোম্পানির অফিসের কোনো সুরক্ষিত লোহার সিন্দুকে রেখে দেওয়া হয়। সারা রাত সেটা তালাবন্ধই থাকে। পরদিন সকালে মিস্টার সামার্স নিজে হাতে সেটা বার করে গ্রামের চত্বরে এনে রাখেন। বাবা, ও বাবা, আর কতক্ষণ অপেক্ষা করব? লটারি তো শুরুই হচ্ছে না। ববি, কি হচ্ছেটা কি? এই প্রথম লটারিতে এলে নাকি? নিয়ম কানুন কিছু জানো না? দুষ্টুমি না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। বাবা, লটারি শুরু হওয়ার আগে সত্যি নানা রকম নিয়ম নীতি পালন করতে হয়। প্রথমে গ্রামের প্রত্যেকটা বংশের প্রধান, তারপর সেই বংশের সবকটা পরিবারের প্রধান, অবশেষে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্য, সবার নামের একটা তালিকা মিলিয়ে দেখা হয় যে গ্রামের সব প্রাপ্তবয়স্ক লোক অংশগ্রহণ করতে এসেছে কিনা। তারপর পোস্টমাস্টার মিস্টার গ্রেভস আনুষ্ঠানিকভাবে মিস্টার সামার্সকে লটারি পরিচালনা করবার দায়িত্ব দেন। কিছু কিছু লোকের মনে আছে এককালে লটারির পরিচালককে কি একটা মন্ত্র পড়তে হতো। অবশ্য মন্ত্রটা যে ঠিক কি সেটা আজ আর কারুর মনে নেই। কিভাবে মন্ত্রটা পড়া হতো তাই নিয়েও অনেক মতবিরোধ আছে। মিস্টার জোন্স আর মিস্টার ডেলাক্রয় চাপা গলায় এই নিয়েই আলোচনা করছিলেন। ওই মন্ত্রের ব্যাপারটা শেষ কবে হয়েছিল মনে আছে আপনার মিস্টার ডেলাক্রয়? না মিস্টার জোন্স, অন্তত আমার ছোটবেলায় শুনেছি বলে তো। তাই? কিন্তু আমার কেমন যেন আবছায়া মনে আছে চত্বরের মাঝখানে দাঁড়িয়ে লটারি পরিচালক বিড়বিড় করে মন্ত্রটা বলছেন। দাঁড়িয়ে? কিন্তু আমি যে শুনেছিলাম পরিচালককে সবার পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মন্ত্রটা পড়তে হতো, না হলে নাকি কাজ হতো না। ও তাই? কি জানি, আসলে এতকাল আগের ব্যাপার তো। কালের নিয়মে এরকম অনেক রীতি লটারির অনুষ্ঠান থেকে খসে পড়েছিল। আর একটি ছিল স্যালিউটের রীতি। বাক্স থেকে লটারির চিরকুট বের করে নেওয়ার জন্য যখন সকলে এক এক করে এগিয়ে আসত, তখন পরিচালককে প্রত্যেক গ্রামবাসীকে সম্ভাষণ জানানোর জন্য স্যালিউট করতে হতো। আজকাল সেটাও বন্ধ হয়ে গেছে। এখন কেবল বাক্সের দিকে এগিয়ে আসা ব্যক্তির সঙ্গে সামান্য দু চার কথা বললেই হয়ে যায়। আর সেই কাজে মিস্টার সামার্সের জুড়ি মেলা ভার। পরিষ্কার সাদা জামা আর নীল জিন্স পরনে তাকে রীতিমতো ব্যক্তিত্ববান বলে মনে হতো। একটা হাত কালো বাক্সের উপর রেখে মিস্টার গ্রেভস বা মিস্টার মার্টিনদের সঙ্গে কথা বলবার ফাঁকে ফাঁকে লটারির কাগজ তুলতে আসা লোকেদের সঙ্গেও দিব্যি আলাপ করতে পারতেন তিনি। আজও চিরকুট মেশানো শেষ করে সঙ্গীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মিস্টার সামার্স। কিন্তু মাঝে মাঝে তার সন্ধানী দৃষ্টি ভিড়ের মানুষদের উপরেও গিয়ে পড়ছিল। এই ফাঁকে হন্তদন্ত হয়ে কোত্থেকে হাজির হলেন মিসেস হাচিনসন। তার চুল উস্কো খুস্কো, গায়ে কোনো মতে সোয়েটারটা জড়ানো। তাকে দেখে মিসেস ডেলাক্রয় হাত নেড়ে বললেন, মিসেস হাচিনসন, এই যে এদিকে। ও, এই তো, আপনারা সবাই এসে গেছেন দেখছি। হ্যাঁ, আপনার হঠাৎ এত দেরি যে? আর বলবেন না, আজ যে 27 তারিখ সেটা বেমালুম ভুলেই গিয়েছি। বলেন কি, লটারির দিন ভুলে গিয়েছিলেন? তবেই ভাবুন। আরে আমি তো রান্না করে বাসন মাজতে মাজতে ভাবছি মিস্টার হাচিনসন কি কাট কাটতে গেল। সকাল থেকে তার টিকিট দেখা পাচ্ছি না। তারপর দেখি বাচ্চাগুলোও বাড়ি নেই। তারপর মনে পড়লো, বাবা কি সর্বনাশ, আজ তো লটারি। একেবারে ছুটতে ছুটতে এসেছি। সে ভালোই করেছেন, লটারি শুরু হওয়ার আগেই পৌঁছে গেছেন দিব্যি। মিস্টার সামার্স তো এখনো ওদিকে আড্ডা দিচ্ছেন দেখছি। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু মিস্টার হাচিনসনকে দেখেছেন কোথাও? হ্যাঁ, ওই দেখুন না, ওই সামনের সারিতেই দাঁড়িয়ে আছেন। আপনার ছেলেমেয়েরাও ওখানেই আছে। ও
তাই তো। আচ্ছা, তাহলে আমি বরং হ্যাঁ হ্যাঁ, ওদের সঙ্গে গিয়ে দাঁড়ান। মিসেস হাচিনসন এগোতেই লোকজন খোশ মেজাজে তাকে যাওয়ার পথ করে দিল। দূর থেকে গুঞ্জন উঠল, এই যে টেসি হাচিনসন এতক্ষণে এসে পৌঁছলো। আরে বিল, ওই দেখো তোমার বউ এসে গেছে। ভিড় ঠেলে অবশেষে পরিবারের কাছে গিয়ে পৌঁছলেন মিসেস হাচিনসন। তাকে দেখে মিস্টার সামার্স ঠাট্টা করে বললেন, আরে টেসি, এসে পৌঁছেছো তাহলে? আমি তো ভাবছিলাম তোমাকে ছাড়াই লটারি শুরু করতে হবে বুঝি। হ্যাঁ, তা একটু দেরি হয়ে গেল, কিন্তু কি আর করি বলো মিস্টার সামার্স, বাসনগুলো না ধুয়ে ওই ফেলে রেখে তো আসতে পারি না, তাই না? সত্যি বাবা, এই বাসন মাজা একটা করবো বটে। সকলেই এক প্রস্থ হাসাহাসি করে অবশেষে স্থির হয়ে দাঁড়াল। মিসেস হাচিনসনের আগমনে ভিড়ের মধ্যে যেটুকু আলোড়ন সৃষ্টি হয়েছিল তা থিতিয়ে গেল। এবার মিস্টার গ্রেভস এগিয়ে এসে সসম্ভ্রমে মিস্টার সামার্সের হাতে গ্রামবাসীদের নামের তালিকাটা ধরিয়ে দিলেন। লটারি শুরু হতে চলেছে। মিস্টার সামার্স সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে গলা ঝেড়ে বললেন, বেশ বেশ, তাহলে শুরু করা যাক, কি বলেন? লটারি তাড়াতাড়ি মিটে গেলে সবাই সময় মতো বাড়ি গিয়ে লাঞ্চ সারতে পারবেন। কাজ পড়ে আছে। আজকে এখানে অনুপস্থিত এমন কেউ আছে? ডানবার, ও হ্যাঁ হ্যাঁ, ক্লাইড ডানবার। এর তো পা ভেঙেছে, সে আর আসবে কি করে? তা ওর জায়গায় চিরকুট তোলার কেউ আছেন? থাকলে এগিয়ে আসুন প্লিজ। হ্যাঁ, এই যে আমি তুলবো, স্বামীর জায়গায় তো স্ত্রী তোলে বলে জানি। ভিড়ের মধ্যে থেকে রোগা পাতলা মিসেস জেনি ডানবার বেরিয়ে এলেন। মিস্টার সামার্স তাঁর দিকে তাকিয়ে মাথা নাড়লেন। এরপর তাদের মধ্যে যে কথোপকথনটা হলো তার পুরোটাকেই আনুষ্ঠানিক বলা চলে। এই গ্রামের সমস্ত মানুষের হাঁড়ির খবরই অন্য সবাই রাখে। তবু লটারির পরিচালক হিসেবে মিস্টার সামার্সকে কয়েকটা প্রশ্ন করতেই হয়, যাতে সব গ্রামবাসী ঘটনার সাক্ষী থাকতে পারে। যুগ যুগ ধরে এই নিয়মই চলে আসছে। মিস্টার সামার্স তাই বললেন, ও ইয়েস, স্বামীর বদলে স্ত্রী লটারির চিরকুট তুলতে পারে বই কি, কিন্তু জেনি, তোমাদের পরিবারের পক্ষ থেকে চিরকুট তোলার মতো বাড়িতে আর কোনো বড় ছেলে নেই? না মিস্টার সামার্স, আমার ছেলে হরিসের বয়স তো এখনো 16 পেরোয়নি, তাই এই বছর মিস্টার ডানবারের হয়ে আমাকেই চিরকুট তুলতে হবে। আই সি, আচ্ছা বেশ বেশ, তাই সই। মিস্টার সামার্স হাতে ধরা তালিকার কাগজে খসখস করে এই বদলের ব্যাপারটা লিখে ফেললেন। প্রত্যেক বছরের তালিকাতেই এই ধরনের বদলের হিসেব লিখে রাখতে হয়। কোনো রকম গরমিল থাকলে চলে না। লেখা হয়ে যাওয়ার পর তিনি আবার তালিকা মেলাতে শুরু করলেন। ওয়াটসন, ইয়াং ম্যান, তুমি এই বছর চিরকুট তুলবে তো? মিস্টার সামার্সের ডাক শুনে একটা রোগা লম্বা ছেলে ভিড়ের মাঝখান থেকে হাত তুলে বলল, আগে হ্যাঁ, আমার আর মায়ের হয়ে এবছর আমি চিরকুট তুলব। বাহ, গুড বয়। সত্যি যাক, এতদিনে ওর মায়ের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, যা বলেছ। সত্যি তো, চিরকুট তো বাড়ির ছেলেদেরই তুলতে হয়। হ্যাঁ, তাই তো। ওয়াটসন ছেলেটা এমনিতেই একটু ভীতু প্রকৃতির। হঠাৎ একসঙ্গে এত জোড়া চোখ তার উপর এসে পড়েছে দেখে সে আরোই ঘাবড়ে গেল। ঘন ঘন চোখ পিটপিট করে তারপর ভিড়ের মধ্যে টুপ করে নিজের মাথাটা নামিয়ে নিল সে। মিস্টার সামার্স অবশ্য ততক্ষণে আবার তালিকা যাচাই করতে শুরু করেছেন। ভিড়ের উপর চোখ বুলিয়ে সবার উপস্থিতি মিলিয়ে নিয়ে তিনি অবশেষে ডাকলেন, আমাদের ওল্ড ম্যান মিস্টার ওয়ার্নার কোথায় গেলেন? এসেছেন তো? আছি, আজ অবধি একটা লটারিও মিস করিনি। যে কদিন বেঁচে আছি করবও না। তা বটে। বেশ, তাহলে সবাই তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তৈরি। আরে তাড়াতাড়ি লেগে পড়ো, লেগে পড়ো।
ভিড়ের মধ্যে একটা সম্মতিসূচক গুঞ্জন উঠে আবার মিলিয়ে গেল। সমস্ত শব্দ যেন কয়েক মুহূর্তের জন্যে একেবারে থেমে গিয়েছিল। শুধু উসখুস করতে থাকা বাচ্চাদের জুতো ঘষার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সকলের চাপা উত্তেজনার কারণে চত্বরের বাতাসটাও যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। মিস্টার সামার্সও এবারে গম্ভীর হয়ে গলা খাঁকারি দিয়ে বললেন, এই তালিকা অনুযায়ী আমি সব পরিবারের নামগুলো এক এক করে ডাকব। নাম ডাকা হলে সেই পরিবারের কর্তারা, অভাবে গিন্নিরা এক এক করে এসে এই বাক্স থেকে একটা করে চিরকুট তুলে আমার নিজের জায়গায় ফিরে যাবে। সবার চিরকুট তোলা হয়ে গেলে প্রত্যেকে নিজের নিজের কাগজগুলো খুলে দেখবে। তার আগে অবধি কিন্তু ওই ভাঁজ করা অবস্থাতেই রেখে দেবেন। লটারির প্রথম রাউন্ড শেষ না হওয়া অবধি খুলবেন না, বুঝেছেন তো? প্রত্যেকবারই তো একই নিয়ম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এসব নিয়ম গ্রামের সকলেরই মুখস্থ। সবাই সেই কোন ছোটবেলা থেকে লটারি দেখে আসছে। তাদের কাছে এই বার্ষিক অনুষ্ঠানটা সকালে সূর্য ওঠার মতোই চিরাচরিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই নিয়মগুলো আর মনে করিয়ে দিতে হয় না। তবু মিস্টার সামার্সের কর্তব্য হলো প্রত্যেক বছর নিয়মগুলো সবাইকে মনে করিয়ে দেওয়া। তাছাড়া ছোট ছেলে মেয়েদেরও তো এসব নিয়ম নীতিগুলো প্রত্যেক বছর শুনে শুনে শিখে নিতে হবে। তাই এবারেও মিস্টার সামার্স একনিষ্ঠভাবে সবাইকে লটারির নিয়ম বলে দিয়ে নাম ডাকা শুরু করলেন। বাচ্চারা খেয়াল করল তাদের বাবা, মা, দাদা, দিদি সবাই কেমন যেন টান টান হয়ে দাঁড়িয়েছে। তাদের চোখের দৃষ্টি সতর্ক হয়ে উঠেছে। অ্যাডামস, এই যে এখানে। বেশ বেশ, ভালো আছেন তো? আগে হ্যাঁ, এগিয়ে যাই। হ্যাঁ অবশ্যই, আসুন। প্রতিবারের মতোই ভিড় ঠেলে এগিয়ে গিয়ে কালো বাক্সটার ভিতরে হাত ঢুকিয়ে একটা চিরকুট বার করলেন মিস্টার অ্যাডামস। তারপর মিস্টার সামার্সের দিকে তাকিয়ে একটু স্মিত হেসে ফিরে গেলেন নিজের জায়গায়। হাতের মুঠোর মধ্যে তার চিরকুটটা সম্পূর্ণ ঢাকা। যতক্ষণ তিনি চিরকুট তুলছিলেন ততক্ষণ গ্রামের সবার দৃষ্টি ছিল মিস্টার অ্যাডামসের উপরে। তিনি পিছন ফিরতেই সবাই আবার কালো বাক্সটার দিকে তাকাল। মিস্টার অ্যাডামসও আর কারুর দিকে না তাকিয়ে তার পরিবারের থেকে সামান্য কয়েক পা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। ওদিকে মিস্টার সামার্স পর পর নাম ডেকে চললেন, আর একে একে গ্রামবাসীরা হাজিরা দিতে লাগল। অ্যালেন, হ্যাঁ এই তো আসুন আসুন। আচ্ছা, এরপর অ্যান্ডারসন, মিস্টার অ্যান্ডারসন আসুন, একটু পা চালিয়ে। হ্যাঁ হ্যাঁ, চিরকুট নিন। আচ্ছা, এবার বেনথম। গ্রামের সমস্ত পরিবারের কর্তারা এক এক করে চিরকুট তুলে ফিরতে লাগলেন। মহিলা আর শিশুরা এক দৃষ্টে এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতেই মাঝে মাঝে নিজেদের মধ্যে দু চার কথা বলে নিচ্ছিল। ববি, হ্যারি, ডিকি আর অন্যান্য ছেলেরা সবার অলক্ষ্যে আবার গুটি গুটি পাথরের স্তূপের দিকে এগিয়ে গেল। তাদের মায়েরা এইবার আর খেয়াল করলেন না। পিছনের সারিতে দাঁড়িয়ে মিসেস ডেলাক্রয় পোস্টমাস্টারের স্ত্রী মিসেস গ্রেভসকে বললেন, একটা ব্যাপার খেয়াল করেছেন মিসেস গ্রেভস? কি বলুন তো? লটারির দিনগুলো আজকাল কিরকম যেন তাড়াতাড়ি চলে আসে। মাঝখানে আস্ত একটা বছর চলে গেল, কি বলবে বলুন? তা যা বলেছেন, সময় তো এমনিও থেমে থাকে না। ডেলাক্রয় এসেছেন? হ্যাঁ, এই যে। ওই যে মিস্টার ডেলাক্রয় চললেন। চিন্তা করবেন না, সব ঠিক থাকবে। মিসেস ডেলাক্রয় আর মিসেস গ্রেভস দুজনেই চুপ করে গেলেন। মিস্টার ডেলাক্রয়ের চিরকুট তোলার পুরো সময়টায় তারা প্রায় দম বন্ধ করে রইলেন। তিনি চলে যাওয়ার পর মিস্টার সামার্স ডানবারের নাম ডাকলেন। স্বামীর বদলে চিরকুট তুলতে গেলেন মিসেস ডানবার।
আশেপাশের কয়েকজন হাততালি দিয়ে তাকে উৎসাহ দিল। গো অন জেনি, অল দ্য বেস্ট মিসেস ডানবার। মিসেস ডানবার প্রতিবেশিনীদের দিকে একটা কৃতজ্ঞ হাসি ছুড়ে দিয়ে চিরকুটটা তুলে দ্রুত পদে ছেলেদের কাছে ফিরে গেলেন। তার দুই ছেলে দুই হাত ধরে আবার স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, যদিও তাদের মুখ দুটো উত্তেজনায় লাল হয়ে উঠেছিল। এবারে মিসেস গ্রেভস গম্ভীর মুখে বললেন, এবার আমাদের পালা। বলতে না বলতেই মিস্টার সামার্স তাদের নাম ডাকলেন। মিস্টার গ্রেভস কালো বাক্সের কাছে চলে গেলেন। মিস্টার সামার্সের সঙ্গে সাবধানী হাসি বিনিময় করে তিনি নিজের চিরকুটটা বেছে নিলেন। তারপর মিস্টার সামার্সকে অভিবাদন জানিয়ে আবার পিছিয়ে গেলেন। এতক্ষণে ভিড়ের মধ্যে অনেক পুরুষ মানুষের হাতেই চিরকুট চলে এসেছে। প্রত্যেকেই কাগজটা নিজেদের তালুর উপর ক্রমাগত উল্টে পাল্টে যাচ্ছে। সকলের মুখেই প্রচ্ছন্ন উৎকণ্ঠা। মিসেস ডানবারকে দেখে তো মনে হচ্ছে একেবারে কাঠের মূর্তি। অবশ্য তাকে দোষও দেওয়া যায় না। চিরকুট তোলার গুরুদায়িত্বটা সাধারণত বাড়ির পুরুষেরাই পালন করেন। হঠাৎ করে সেটা তাঁর ঘাড়ে এসে পড়ায় তিনি স্বাভাবিকভাবেই একটু জড়সড় হয়ে পড়েছেন। সৌভাগ্যবশত এখনো পর্যন্ত নাম ডাকায় কোনো গোলমাল হয়নি। মিস্টার সামার্স এক টানা ডেকে যাচ্ছেন, হার্বার্ট, হাচিনসন, জোন্স, এবার আপনার পালা, চলে আসুন। প্রত্যেকটা নাম ডাকার সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠছে। এই বিয়ে হার্বার্ট কোথায়? জানি না কার ভাগ্যে লটারি পড়বে। হার্বার্ট, কই কই হে, যাও 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 যাও। কি গো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বিল হাচিনসন, বিল, আরে কোথায় গেলে? তোমার ডাক পড়লো যে। হুম। নাম ডাকা লোকেরা বাক্স থেকে চিরকুট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই আবার গুঞ্জন কয়েক মুহূর্তের জন্য থিতিয়ে যাচ্ছে। ভিড়ের সামনের সারিতে অন্যদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে লটারি দেখছিলেন মিস্টার অ্যাডামস আর গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ ওল্ড ম্যান ওয়ার্নার। বয়স হয়ে মিস্টার ওয়ার্নারের মেজাজটা খিটখিটে হয়ে গেছে। আজও লটারি দেখতে দেখতে তিনি বেজার মুখে কী সব বিড়বিড় করছিলেন। মিস্টার অ্যাডামস তার দিকে একটু সরে এসে বললেন, খবর শুনেছেন মিস্টার ওয়ার্নার? উত্তরের গ্রামগুলোতে নাকি লটারি বন্ধ করে দেবে বলছে। বন্ধ করে দেবে? হ্যাঁ। বন্ধ করে দেবে মানে? কি উল্টোপাল্টা বকছো তুমি অ্যাডামস? না না, উল্টো পাল্টা নয়, সত্যি। আরে বেশ কয়েকটা গ্রাম তো ইতিমধ্যে বন্ধই করে দিয়েছে। বাঞ্চ অফ ক্রেজি ফুলস। আজকালকার ছোকরাদের যদি কাণ্ডজ্ঞান বলে কিছু থাকে, সবেতেই অসন্তুষ্ট, সবেতেই তাদের আপত্তি। এরপর কোনোদিন বলে বসবে, ওহে চাষবাস করে আর কাজ নেই, চলো সবাই মিলে গুহায় গিয়ে থাকি। গুহায় থাকবে? কিন্তু মানে লটারি বন্ধ করবার সঙ্গে গুহায় গিয়ে থাকার কি সম্পর্ক মিস্টার ওয়ানা? বাহ, চমৎকার। কালের নিয়মে সবই ফিকে হয়ে যায় জানতাম, কিন্তু তাই বলে এতটা? ওহে, এখানকার গ্রামগুলোতে লটারি শুরু হয়েছিল কেন সেটাও কি বলে দিতে হবে? না মানে লটারি তো হতো প্রত্যেক বছর এই লটারি গ্রামের ফসলের ভাগ্য নির্ধারণ করে। অল্প বয়সে সবার মুখে মুখে ঘুরতো, লটারি হবে জুনে, ফসল বাড়বে কয়েক গুণে। এইবার মনে পড়েছে। আরে এটা তো আমরাও ছেলেবেলায় শুনেছি। আসলে এতদিন আগের কথা যে। অতদিন আগের কথা বলেই না সব ভুলে মেরে দিয়ে লটারি তুলে দেওয়ার কথা বলছে। হ্যাঁ, আজ এত যুগ ধরে একবারের জন্যও আকালের মুখ দেখিনি। সে কি এমনি এমনি? প্রত্যেক বছর নিয়ম করে এই অনুষ্ঠান হয় বলেই একবারের জন্য ওই গ্রামের ফসল মার খায় না। মূর্খগুলো বুঝতেই পারছে না, লটারি বন্ধ করে দিলে বুনো ফল আর আগাছা খেয়ে দিন কাটাতে হবে। কিন্তু কয়েকটা গ্রাম তো বছর দুয়েক আগের থেকেই লটারি বন্ধ করে দিয়েছে। কই, তাদের ওখানে তো খারাপ কিছু। ভালো কিছুও হবে না, মূর্খের দল। তবে আমাদের গ্রামেও কি আর সেই দিন আছে? ওই যে ছোকরা জো সামার্স সবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে। আমাদের দিনে লটারির সময় সব তামাশা চলতো না। আরে বাবা, সব কিছুর তো একটা নিয়ম কানুন আছে নাকি? এতদিনের চলে আসা রীতিকে হেলা ছেদ্দা করলে তার ফল কি কখনো ভালো হয়? তা বটে।
মিস্টার সামার্সের ডাক কিন্তু তখনও চলছে। মার্টিন আর ওভারডাইক পেরিয়ে এখন পার্সিতে এসে পৌঁছেছে। বাবাদের চিরকুট তুলতে আসা যাওয়া ছেলেমেয়েরা পাশ থেকে দেখছে। লটারি যতই এগিয়ে চলেছে, উত্তেজনার পারদও ততই চড়ছে, যদিও কারুর মুখ দেখে সেটা বোঝা মুশকিল। মিসেস ডানবার 2-3 বার উসখুস করে চাপা গলায় বলে উঠলেন, আর কতক্ষণ রে বাবা, একটু তাড়াতাড়ি করতে পারে না? প্রায় হয়েই তো এলো মা। এরপরেই মিস্টার সামার্সের পালা, আর তারপর মোটে 2-3টে নাম রয়েছে। সময় যেন আর কাটতেই যায় না। শোন হোরেস, কি মা? তুই কিন্তু তৈরি থাকবি। যেই লটারির ফল জানা যাবে, সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি গিয়ে বাবাকে জানাতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। আমি চলে যাব, চিন্তা করো না। ভুলিস না যেন। আরে না না, ভুলবো না মা, আমি চলে যাব, চিন্তা করো না। বলতে না বলতেই মিস্টার সামার্স নিজের নাম ডাকলেন। তারপর কালো বাক্সের ভিতর থেকে একটা চিরকুট বার করে হাতের মুঠোয় নিলেন। তারপর আবার বাকিদের নাম ডাকতে শুরু করলেন। ওয়ার্নার, মিস্টার ওয়ার্নার, এবার আপনি। মিস্টার ওয়ার্নার গম্ভীর মুখে বাক্সের কাছে গিয়ে তার ভিতরে হাত ঢুকিয়ে চিরকুট তুলে নিলেন। তারপর ভিড়ের দিকে ঘুরে তাকিয়ে বলিষ্ঠ গলায় বললেন, এই নিয়ে আমার লটারিতে যোগ দেওয়া 77 বছর হলো। মোট 77 বার লটারির চিরকুট তুললাম। হ্যাঁ সত্যি? হ্যাঁ মানে না, তাই তো ভাই যায় না। মিস্টার সামার্স আবার তাড়াতাড়ি ডেকে উঠলেন, ওয়াটসন, ওয়াটসন, কোথায় গেলে? ভিড়ের মধ্যে থেকে সেই লম্বা রোগা ছেলেটা বেরিয়ে এলো। এক পা করে এগিয়ে গেল বাক্সের দিকে। চিরকুট তোলার সময় দেখা গেল তার হাত কাঁপছে। মিস্টার সামার্স তাকে আশ্বাস দিয়ে বললেন, ঘাবড়ানোর কিছু নেই ইয়াং ম্যান, যতটা সময় লাগে না। হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে। বেশ বেশ, তাহলে যাও, মায়ের পাশে গিয়ে দাঁড়াও। আচ্ছা স্যার। ওয়াটসন হাঁপ ছেড়ে প্রায় ছুটতে ছুটতে মায়ের কাছে ফিরে গেল। আর একটা মাত্র নাম ডাকা বাকি ছিল। মিস্টার জানিনি এসে চিরকুট তুলে নিয়ে যাওয়ার পর চত্বরে আবার একটা দম চাপা নিস্তব্ধতা নেমে এলো। কয়েক মুহূর্তের এই প্রতীক্ষাকে মনে হতে লাগলো যেন কয়েক বছর। অবশেষে নিজের হাতের চিরকুটটা মাথার উপর তুলে মিস্টার সামার্স হাঁক দিলেন, অলরাইট ফেলোস। এক মুহূর্ত কেউ নড়ল না। তারপর পলকের মধ্যে সারা চত্বর কাগজ খোলার খড়মড় শব্দে ভরে উঠল। সব কজন পুরুষ মানুষ আর মিসেস ডানবার তাদের হাতের চিরকুটগুলো খুলে ফেলল। আর আশপাশ থেকে মহিলা আর বাচ্চাদের উৎকণ্ঠিত জিজ্ঞাসা শোনা যেতে লাগলো, কি জানি বুঝতে পারছি। দেখো সবাই চিরকুট খুলছে। কি হলো? সবার চিরকুট খোলা হয়নি? কিছু জানা গেল? কিছুক্ষণ ভিড়ের মধ্যে এই চাপা উদ্বিগ্ন প্রশ্নটা ঘুরে বেড়াল। হঠাৎ এক সময় কেউ একজন চেঁচিয়ে উঠল, হাচিনসন! এবছর বিল হাচিনসন পেয়েছেন। সঙ্গে সঙ্গে কোলাহলের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। হাচিনসন? চলো চলো, বিলের কাছে যাই একবার। চলো চলো দেখি একবার। সকলেই খবরটা ঠিক কিনা তা যাচাই করতে হাচিনসনদের দিকে হুমড়ি খেয়ে পড়তে লাগল। বাবা, হাড়া কেটে গেল। অবশেষে যখন বোঝা গেল যে সত্যি সত্যি হাচিনসনদের ভাগ্যেই এই বছরের লটারি পড়েছে, তখন বাকি সবার বুক থেকেই এতক্ষণের চেপে রাখা শ্বাসটা বেরিয়ে এলো। মিসেস ডানবার তার ছেলেকে বললেন, তাড়াতাড়ি বাবাকে গিয়ে বলে আয় যা, না হলে শুধু শুধু চিন্তা করবে। প্রাথমিক শোরগোলটা কেটে যাওয়ার পর ভিড়ে উপস্থিত সবাই দৃষ্টি ফেরালো বিল হাচিনসনের দিকে। তিনি তখন তার হাতের চিরকুটের দিকে নীরবে তাকিয়ে আছেন। তার স্ত্রী টেসি হাচিনসন পিছনেই গোঁজ হয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি মিস্টার সামার্সের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে উঠলেন, আচ্ছা, তুমি ওকে চিরকুট তোলার জন্য যথেষ্ট সময় দাওনি? আমি তখনই দেখেছিলাম। এটা কিন্তু ভারী অন্যায় হলো।
গ্রামবাসীরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে দীর্ঘশ্বাস ফেলল। লটারি যাদের ভাগ্যে পড়ে তারা মাঝে মধ্যে এই রকম প্রতিক্রিয়া দেখিয়ে থাকে বটে। তাই মিসেস হাচিনসনের এই আচমকা আক্রমণে কেউই অবাক হল না। মিস্টার সামার্স তো উত্তর দেওয়াই প্রয়োজন মনে করলেন না। শুধু মিসেস ডেলাক্রয় আর মিসেস গ্রেভস ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। মিসেস হাচিনসন, এটা কিন্তু ন্যায্য কথা হলো না। খেলার যা নিয়ম সেটা তো মানতেই হবে। আপনি বলুন মিসেস গ্রেভস। ঠিকই তো, আমাদের সবাইকেই চিরকুট তোলার সমান সুযোগ দেওয়া হয়েছে। সকলের সামনেই তো সবাই কাগজ বের করে আনলো। সেই তো। না না না, সমান সুযোগ দেওয়া হয়নি। আমি নিজে দেখেছি। টেসে, বাজে কথা বলবে না একদম, চুপ করে দাঁড়াও। মিস্টার হাচিনসন এক ধমক দিয়ে স্ত্রীকে চুপ করিয়ে দিলেন, কিন্তু মিসেস হাচিনসনের মুখটা ক্রমেই অন্ধকার হয়ে উঠতে লাগল। মিস্টার সামার্স অবশ্য কিছুই হয়নি এমন ভাব করে বললেন, অলরাইট, লটারির প্রথম ধাপ বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে লেডিজ এন্ড জেন্টলম্যান। তবে সময় মতো সবকিছু শেষ করতে হলে আমাদের আরো একটু তাড়াতাড়ি এগোতে হবে। বিল, হাচিনসন বংশের হয়ে তুমি চিরকুট তোলো। এই বংশে তোমার ছাড়া আর কারুর পরিবার আছে? মিস্টার হাচিনসন কিছু বলবার আগেই মিসেস হাচিনসন চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বড় মেয়ে ইভা আর জামাই ডন রয়েছে, ওদেরকেও আমাদের সঙ্গে যোগ দিতে হবে। মিস্টার সামার্স প্রায় বাচ্চা মেয়েকে ভোলানোর মতো সুরে বললেন, বিবাহিত মেয়েরা তাদের স্বামীর পরিবারের পক্ষ থেকে লটারিতে অংশ নেয় টেসি। এটা তুমি খুব ভালো করে জানো, গ্রাম শুদ্ধ সবাই জানে। এটা অন্যায়। বিল, তাহলে হাচিনসন বংশের একমাত্র পরিবার তোমার? হ্যাঁ মিস্টার সামার্স, আমার বড় মেয়ে এবার পদবী হাচিনসন নয়, তার পরিবার আলাদা। আমার নিজের ছেলে মেয়ে আর স্ত্রী ছাড়া আর কোনো পরিবারের সদস্য নেই। ঠিক আছে, তার মানে বংশের পক্ষ থেকেও তুমি চিরকুট তুলে থাকো, আর পরিবারের পক্ষ থেকেও তুমি তুলবে, তাই তো? হ্যাঁ তাই। বেশ বেশ, বিবাহিত মেয়েকে বাদ দিয়ে তোমার কজন সন্তান বিল? 3 জন। ওদের নাম? বিল জুনিয়র, ন্যান্সি আর সবার ছোট ডেভি। এছাড়া রয়েছি আমি আর টেসি। বেশ বেশ, মিস্টার গ্রেভস, বাকি সবার চিরকুটগুলো নিয়েছেন তো? হ্যাঁ, এই যে আমার হাতে আছে। বিলের চিরকুটের সঙ্গে তাহলে আরো 4টে চিরকুট বাক্সে ভরে ফেলুন। মিস্টার গ্রেভস মাথা নেড়ে মিস্টার হাচিনসনের হাত থেকে ওর চিরকুটটা নিয়ে নিলেন। তারপর সেটার সঙ্গে আরও 4টে কাগজের চিরকুট কালো বাক্সের মধ্যে ফেলে দিলেন, আর বাকি সব চিরকুটের কাগজগুলো ফেলে দিলেন মাটিতে। চিরকুটগুলো চত্বরের বাতাসে এলোপাথাড়ি ভেসে বেড়াতে লাগল। মিসেস হাচিনসন তখনও বিড়বিড় করে বলে চলেছেন, লটারিটা আবার প্রথম থেকে শুরু করা উচিত। আমি বলছি তো, ঠিক করে চিরকুট তোলা হয়নি। বিলকে যথেষ্ট সময় দেওয়া হয়নি তখন। সবাই দেখেছে, সবাই জানেও। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ জাস্ট নট ফেয়ার। বলাই বাহুল্য, তার কথা কেউ শুনতে পেল না। যারা পেল তারা কেউ গ্রাহ্য করল না। লটারি যাদের ভাগ্যে পড়ে তারা এমনটা বলেই থাকে। তিনি অনেকবার অনেক গ্রামবাসীর সঙ্গে চোখাচোখি করবার চেষ্টা করলেন, অনেককে ডাকার চেষ্টা করলেন, কিন্তু কেউই তার সঙ্গে দৃষ্টি বিনিময় করল না। এমনকি মিস্টার হাচিনসনও তার কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ মিস্টার সামার্সের নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। সবকিছু প্রস্তুত হয়ে গেলে মিস্টার সামার্স আবার বললেন, বিল, তুমি রেডি তো? হ্যাঁ মিস্টার সামার্স। বেশ, মনে থাকে যেন সেই একই নিয়ম। প্রত্যেকে কাগজ তোলার পর সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। সবার কাগজ তোলা হলে তবেই নিজের চিরকুটগুলো খুলবে, কেমন? নিজের পরিবারের সকলের দিকে একবার আর চোখে তাকিয়ে নিয়ে সম্মতিসূচক মাথা নাড়লেন মিস্টার হাচিনসন। মিস্টার সামার্স বললেন, তোমার ছোট ছেলে ডেভি একেবারে বাচ্চা,
ওর একটু সাহায্য দরকার। মিস্টার গ্রেভস, আপনি একটু দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ডেভি, এইদিকে এসো তো সোনা, এসো এসো এসো। এই যে এই বাক্সটার কাছে এসো, এসো। ছোট্ট ডেভি হাসতে হাসতে টলমল পায়ে এগিয়ে গেল কালো বাক্সের দিকে। মিস্টার গ্রেভস তার একটা হাত বাক্সে ঢুকিয়ে দিয়ে বললেন, সাবধানে একটা কাগজ তোলো তো, দেখো একটার বদলে দুটো যেন না উঠে যায়। ডেভি খিলখিল করে হাসতে হাসতে একটা চিরকুট বার করল। মিস্টার গ্রেভস তার হাত থেকে কাগজটা নিয়ে নিজের কাছে রেখে দিলেন। ডেভি পুরো ঘটনাটার তাৎপর্য বুঝতে পারল বলে মনে হলো না। সে শুধু অবাক চোখে মিস্টার গ্রেভসকে দেখতে লাগল। মিস্টার সামার্স ডাকলেন, ন্যান্সি, এবার তোমার পালা। 12 বছরের ন্যান্সি তার পরনের স্কার্টের একটা কোণ মুঠোর মধ্যে চেপে ধরে দৃঢ় পায়ে বাক্সের কাছে গিয়ে চিরকুট তুলে নেয়। তার স্কুলের সহপাঠীরা সবাই দম বন্ধ করে তা দেখে। ন্যান্সির ভাই বিল জুনিয়র অবশ্য এতটা সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। সে উৎকণ্ঠার চোটে বাক্সটাকে প্রায় উল্টে ফেলেই দিচ্ছিল, তবে শেষ পর্যন্ত নিজের কাগজটা বাক্স থেকে তুলে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। মিস্টার সামার্স এবার ডাকলেন, টেসি, এবার তুমি এসো। প্রায় যেন ধড়ফড়িয়ে উঠে বাক্সের কাছে গিয়ে পৌঁছলেন মিসেস হাচিনসন। চারিদিকে একবার বিদ্রোহের দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট চেপে বাক্সের ভিতর হাত ঢুকিয়ে দিলেন। বাক্সের ভিতরে অবশিষ্ট দুটো চিরকুট অনেকক্ষণ ধরে হাতড়ে হাতড়ে অবশেষে একটা কাগজ ছোঁ মেরে তুলে নিয়ে সেটা শক্ত করে ধরে পিছিয়ে এলেন তিনি। মিস্টার সামার্স এবার চোখের ইশারায় বিল হাচিনসনকে ডেকে নিলেন। মিস্টার হাচিনসন পাথরের মতো অবিচলিত মুখে চিরকুট তুলে নিয়ে স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেন। চত্বরে আবার সেই অদ্ভুত নীরবতা নেমে এসেছে। ভিড়ের মধ্যে থেকে একটি মেয়ে ফিসফিস করে বলল, ডিয়ার গড, ন্যান্সি যেন না হয়। হ্যাঁ, ন্যান্সি হলে খুব খারাপ হবে। ভিড়ের অন্য প্রান্তে ওল্ড ম্যান ওয়ার্নার আবার বেজার মুখে বিড়বিড় করলেন, কি যে সব হচ্ছে আজকাল, নিয়ম কানুনও ঠিক করে মানা হয় না, আর মানুষজন যেন আদব কায়দা সব ভুলে গেছে। গ্রাম শুদ্ধ সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। মিস্টার সামার্স চারিদিকে একবার তাকিয়ে নিয়ে মাথা নেড়ে বললেন, বেশ, তাহলে চিরকুট খোলো সবাই। মিস্টার গ্রেভস, ডেভির চিরকুটটা আপনিই খুলে দিন, ও ছেলে মানুষ, পারবে না। মিস্টার গ্রেভস মাথা নেড়ে ভাঁজ করা চিরকুটটা খুলে সেটাকে মাথার উপর তুলে সকলকে দেখালেন। সঙ্গে সঙ্গে গ্রাম শুদ্ধ লোকের একসঙ্গে নিঃশ্বাস পড়ল। চিরকুটের কাগজটা ফাঁকা। এরপর একে একে ন্যান্সি আর বিল জুনিয়র তাদের চিরকুট খুলে সবাইকে দেখাল। তাদের চিরকুটও খালি। দুজনের মুখই খুশিতে জ্বলজ্বল করে উঠল। মিস্টার সামার্স এবারে মিসেস হাচিনসনের দিকে তাকালেন, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। অগত্যা চিরকুট খুললেন বিল হাচিনসন। আবার কয়েক মুহূর্তের দমবন্ধ নীরবতা। তারপর নিজের চিরকুটটা তুলে ধরলেন মিস্টার হাচিনসন। দেখা গেল সেটাও ফাঁকা। মিস্টার সামার্স নিঃশ্বাস ফেলে বললেন, তার মানে টেসি পেল। বিল, যাও তো ওর কাগজটা সবাইকে দেখিয়ে দাও। মিসেস হাচিনসন তখনও কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। বিল হাচিনসন তার কাছে গিয়ে একরকম জোর করেই তার হাত থেকে চিরকুটটা উদ্ধার করে সেটা খুলে সবার সামনে তুলে ধরলেন। দেখা গেল এই কাগজের টুকরোটায় একটা গোল কালো দাগ রয়েছে। পেন্সিলের এই দাগটা আগের দিন রাতে মিস্টার সামার্সি বসে বসে এঁকেছেন। এই একটিমাত্র কালো চিরকুট যার হাতে ওঠে, লটারি তার ভাগ্যেই জোটে।
মিসেস হাচিনসনের হাতের চিরকুটটা দেখে ভিড়ের মধ্যে আলোড়ন পড়ে গেল। ওই তো কই 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 ওই তো চিরকুটটা। কোনটা কোথায় এই বছর তার মানে টেসি হাচিনসনের পালা। টেসি হাচিনসন টেসি পেল? ওরে বাবা, এবার তাহলে টেসি পেল? যা, শেষমেশ টেসি। সকলের উত্তেজিত ফিসফিসের মাঝে মিস্টার সামার্সের গম্ভীর গলা শোনা গেল। অলরাইট দেন, ঠিক আছে বন্ধুরা, এবছরের লটারি সম্পূর্ণ হলো। বাকিটা চটপট শেষ করে ফেলুন, না হলে সবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। লটারির পুরনো বাক্সটার সঙ্গে অনেক নিয়ম নীতিও কালের গর্ভে হারিয়ে গেছে, কিন্তু পাথর ব্যবহার করবার প্রথাটা এখনো বদলায়নি। অনুষ্ঠানের আগে ববি, হ্যারি আর ডিকিদের বানানো নুড়ির স্তূপটা তো তৈরিই ছিল। এছাড়াও চত্বরের ধারে ইতস্তত ছড়ানো রয়েছে ছোট বড় নানা আকারের পাথর। উঠতে থাকা কাগজের ঘূর্ণি উপেক্ষা করে গ্রামবাসীরা একে একে পাথর কুড়িয়ে নিতে লাগল। মিসেস ডেলাক্রয় এত ভারী একটা পাথর তুললেন যে সেটা 2 হাত দিয়ে ধরতে হয়। মিসেস গ্রেভস, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আপনি এগিয়ে যান, আমি পেছনে পেছনে আসছি। বাবা, কি ভারী পাথরগুলো! আমি আবার না একদম তাড়াতাড়ি হাঁটতে পারি না। 2 হাত ভর্তি করে নুড়ি পাথর তুলে হাঁপাতে হাঁপাতে জবাব দিলেন মিসেস গ্রেভস। বাচ্চাদের প্রত্যেকেই পাথর নিয়ে প্রস্তুত হয়েছিল। প্রতি বছর তারাই শুরু করে। এমনকি ছোট্ট ডেভি হাচিনসনের হাতেও মনে করে পাথর ধরিয়ে দিয়েছে কেউ একজন। ভিড়টা আবার চত্বর ঘিরে ঘন হয়ে এসেছে, আর মাঝখানে কালো বাক্সটার বদলে রয়েছেন মিসেস টেসি হাচিনসন। ফাঁদে পড়া বাঘের মতো চারিদিকে তাকিয়ে পরিত্রাণের পথ খুঁজতে খুঁজতে তিনি চিৎকার করছেন, এটা অন্যায়, অন্যায় হচ্ছে। যা হচ্ছে সেটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। আমি বলছি, আমি দেখেছিলাম তো, আমি কথা শেষ হতে না হতেই প্রথম পাথরটা গিয়ে তার মাথায় লাগলো। সামনের সারিতে মিস্টার অ্যাডামস, মিস্টার গ্রেভস আর মিস্টার সামার্সের সঙ্গে দাঁড়িয়ে বুড়ো মিস্টার ওয়ার্নার সকলকে তাগাদা দিলেন। আরে তাড়াতাড়ি করো না হে তোমরা, হাঁ করে দেখছো কি? তোমরা ভুল করছো। This is not fair. This is not right. আমার সঙ্গে অন্যায় হচ্ছে। বাঁচাও, বাঁচাও। ঝাঁকে ঝাঁকে পাথর এসে পড়তে থাকে মিসেস হাচিনসন গায়ে, মাথায়। ক্রমে তার চিৎকার গোঙানিতে পরিণত হয়, তারপর একেবারে থেমে যায়। শুধু একটা না পাথর বৃষ্টির আওয়াজ ভেসে আসে চত্বর থেকে। এমনটাই তো নিয়ম। প্রতি বছর লটারির মাধ্যমে গ্রামবাসীদের থেকে বেছে নেওয়া হয় একজন বলিকে। গ্রামের মঙ্গলের জন্যে, ভালো ফসলের জন্যে কাউকে না কাউকে প্রতি বছর এইভাবেই প্রাণ দিতে হয়। লটারির এই আদিম প্রথা তাদের গ্রামকে সুরক্ষিত রেখেছে বহুকাল। হয়তো আরও কয়েকশো বছর এইভাবেই সুরক্ষিত রাখবে। অবশ্য তার আগে লটারির অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে কিনা সেটাই ভাবার বিষয়। আজকাল তো অনেক গ্রাম, অনেক শহর থেকেই এই প্রথা উঠে যাচ্ছে।
সনাতন রীতিনীতির উপর কারুরই আর বিশ্বাস নেই। তবু এই গ্রামটির মতো কয়েকটা জায়গা এখনো ঐতিহ্যের কদর করতে জানে। আর তাই প্রত্যেক বছর 27শে জুন লটারিতে অংশগ্রহণ করবার জন্যে ছেলে বুড়ো নির্বিশেষে প্রত্যেকে এই চত্বরে এসে হাজির হয়। আর প্রত্যেকবার অনুষ্ঠান শেষ করে লাঞ্চের আগে বাড়িও ফিরে যায় সকলে, কেবলমাত্র একজন ছাড়া। শুনছিলেন শার্লি জ্যাকসনের রচনা অবলম্বনে দ্য লটারি। শার্লি জ্যাকসনের জন্ম 14ই ডিসেম্বর 1916 সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তিনি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত হন। তার সাহিত্য জীবন 2 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। এই সময় তিনি 6টি উপন্যাস, 2টি স্মৃতিকথা এবং 200টিরও বেশি ছোট গল্প রচনা করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে দ্য রোড থ্রু দ্য ওয়াল, দ্য লটারি, লাইফ অ্যামং দ্য স্যাভেজেস, দ্য হন্টিং অফ হিল হাউস। দ্য লটারির প্রথম প্রকাশের পর গল্পটি পাঠক মহলে তীব্র সমালোচনার সম্মুখীন হয়। এমনকি দক্ষিণ আফ্রিকার ইউনিয়ন এটিকে নিষিদ্ধ করেছিল। লটারি গল্পটি অবলম্বনে বড় পর্দা এবং ছোট পর্দায় চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এনবিসির প্রযোজনায় একটি জনপ্রিয় রেডিও নাটকও প্রকাশিত হয়। 2016 সালে শার্লি জ্যাকসনের নাতি মাইলস হাইমন এই গল্পের উপর ভিত্তি করে একটি গ্রাফিক নভেল সৃষ্টি করেছেন, যেটি পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন সৌনক দত্ত, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে কোরক সামন্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিস্টার সামার্স, শেখর পাল, ওয়ার্নার, সুমিত সমাদ্দার। সঙ্গে অনুরণ সেনগুপ্ত, শ্রমণা রায়চৌধুরী, সুনয়না ভৌমিক, দেবস্মন ঘোষ, নির্ণয় পাল, স্পর্শিতা পাল, স্নিগ্ধা ঘোষ, ত্রিনাঞ্জনা দাস, অধিরাজ চক্রবর্তী, ঋষিত পাল, তমালী চৌধুরী, সাক্ষ্য রায়। গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ স্নেহাশিস দে, ধ্বনি পরিকল্পনা ও আবহ ঋদ্ধি সরকার, প্রচার অলঙ্করণ চিন্ময় দাস, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।